আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রথম ক্লাসে স্বাগতম। চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, তোমাদের এই বাংলাদেশ বিশ্ব পরিচয় যে সমাজবিজ্ঞান বই আমরা পড়েছিলাম নবম দশম শ্রেণীর, এবারে আমরা আজকে প্রথম ক্লাস আলোচনা শুরু করব। তোমার শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখো, আর ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে তোমাদের সকল বিষয়ের ভিডিও পেয়ে যাবা। আমরা তোমাদের জন্য সকল বিষয়ের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ধারাবাহিক ভিডিও আমরা অটোমেটিক বিজ্ঞান, বাংলা দ্বিতীয় পত্র, গণিতের ক্লাসগুলো আপলোড করেছি এবং আইসিটি ক্লাস আপলোড করেছি। আজকে আমরা সমাজবিজ্ঞান ক্লাসের ভিডিও আপলোড করবো। পর্যায়ক্রমে তোমাদের সকল বিষয়ের ভিডিও চলে আসবে আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তোমরা ম্যাথ রিলেটেড শর্টকাট ট্রিক্স এবং টিপস পেতে চাইলে আমার ম্যাথ এডুকেশন ফেসবুক পেজটি ভিজিট করে আসবা। ভালো লাগলে ফলো করে পাশে থাকবা এবং সাথে সাথে ধারাবাহিক খেলাগুলো দেখার জন্য আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর তোমরা যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে আসো, তোমাদের গণিত বইয়ের মানে সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্লেলিস্ট আমার এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা প্লেলিস্ট ঢুকে দেখবা নবম দশম শ্রেণীর ধারাবাহিক ক্লাস গণিত, আবার দেখবা নবম দশম শ্রেণীর ধারাবাহিক ক্লাস উচ্চতর গণিত। সেই প্লেলিস্টের ভিতরে তোমার সকল ভিডিওগুলো পেয়ে যাবা, সেখান থেকে ভালোভাবে দেখে নিবা। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা যে সূচিপত্র, তোমাদের বইতে মোট 15টা অধ্যায় আছে। আজকে আমরা তোমাদের প্রথমত আলোচনা করব এই যে প্রথম পূর্ব বাংলার আন্দোলন, জাতীয়বাদের উত্থান। 1 থেকে 13 পৃষ্ঠা অধ্যায়টার নাম, মানে এই অধ্যায় 1 থেকে 13 পৃষ্ঠা আছে। আমরা প্রথমে আলোচনা শুরু করি। পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়বাদের উত্থান। 1947 সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়। প্রথমে এটা আমার সুজনের কাছে আমি যেগুলো বলি তুমি এগুলো আন্ডারলাইন করে রাখবা এবং এগুলো ভালোভাবে পড়তে হবে। এগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় আসবে, কারণ আমি একটু শিখে বলতে পারি কোনগুলো পরীক্ষা আসবে এবং আমি পরেও আসছি এগুলো। ঠিক আছে, 1947 সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়। প্রশ্ন আসে পরীক্ষায় যে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে? 1947 সালে। জন্মায় কি ভারত? পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র। 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান, 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। পাকিস্তানের ছিল দুটি অংশ, পূর্ব বাংলা যেটা আমরা বর্তমানে বসবাস করতেছি, পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। এই অংশের নাম ছিল পূর্ব পাকিস্তান। ঠিক আছে, অপর অংশটি পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিতি লাভ করে। শুরু থেকেই পাকিস্তানের শাসনভার পশ্চিম পাকিস্তানের ধনীগোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল। পূর্ব বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা পাকিস্তানের শাসকগোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করে এবং বৈষম্য সৃষ্টি করে। এর বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ প্রতিবাদ আন্দোলন সংগ্রাম গড়ে তোলে। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন শুরু হয়। এর মাধ্যমে পূর্ব বাংলার জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষার চেতনায় থেকে পূর্ব বাংলার জনগণ ক্রমান্বয়ে পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য ও অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করে। প্রথমে 1954 সালে যুক্তফ্রন্টকে, পরে 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে এদেশের মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে। ফলে বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালি জাতিগত পরিচয়ে জাতীয় ঐক্য গঠিত হয়। এর ধারাবাহিকতায় 9 মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে প্রতিষ্ঠিত হয় আমাদের প্রাণপ্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই অধ্যায়ে আমরা পূর্ব বাংলার আন্দোলন, জাতীয়বাদের উত্থান সম্পর্কে জানতে পারবো। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কী কী শিখবা একটু রিডিং করে নিবা। ঠিক আছে, মেইন ভিডিও দেখবা। বাঙালি জাতীয়বাদের বিকাশে ভাষা আন্দোলনের পটভূমি জানবো আমরা এখন। পাকিস্তান সৃষ্টির আগেই এই রাষ্ট্রের ভাষা কী হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়। 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ, কত সালে? 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে বাঙালি নেতা শেরে বাংলাকে ফজলুল হক এর বিরোধিতা করেন। 1947 সালে এপ্রিল মাসে পাকিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা যখন প্রায় নিশ্চিত হয়ে যায় আর কি, তখনই বিতর্কটি পুনরায় শুরু হয়। 1947 সালের 17ই মে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। তাদের প্রস্তাবের বিরুদ্ধে আব্দুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল মনসুর আহমদ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক সহ বেশ কয়েকজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেমের নেতৃত্বে দোসরা, দেখো এটা কি দুইটা না, এটা পড়বা কি 2রা সেপ্টেম্বর, হিন্দি শব্দ দোসরা, যে দুইটা মানে কি 2রা সেপ্টেম্বর 1947 সালে
তমুদ্দিন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। 6-7 সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সংগঠনের যুবকর্মী সম্মেলনে বাংলাকে শিক্ষা আইন আদালতের বাহন করার প্রস্তাব করা হয়। 1947 সালে ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলায় তীব্র প্রতিবাদ শুরু হয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ওঠে, লেখালেখি শুরু হয়। ডিসেম্বর মাসেই রাষ্ট্রভাষা করার পরিষদ গঠিত হয়। ডিসেম্বর মাসেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মিছিল, সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। পাকিস্তান সরকার 144 দ্বারা জারি সহ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। 1948 সালের 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের সদস্য হিসেবে বীন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে ব্যবহারের দাবি জানান। তাহলে প্রশ্ন আছে, সর্বপ্রথম 1948 সালের 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে এই যে বাংলা মানে উর্দু ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা ব্যবহারের দাবি জানান কে? বীরেন্দ্রনাথ দত্ত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসে, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো। বীরেন্দ্রনাথ দত্ত মানে প্রথম এই যে বাংলাকে রাষ্ট্রভাষা দ্বারা করার প্রস্তাব উত্থাপন করেন গণপরিষদের কে? বীরেন্দ্রনাথ দত্ত। তার দাবি অগ্রাহ্য হলে 26 ও 29শে ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়। 2রা মার্চ এই যে এটা 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয়। এই সংগঠন 11 মার্চ বাংলা ভাষা দাবি দিবস, এই যে 11 মার্চ কি 11 মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয়। ওই দিন সাধারণ ধর্মঘট পালিত হয়। 1948 সালের 4ঠা জানুয়ারি, এই 4ঠা মানে কি 4ঠা জানুয়ারি প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এই কর্মসূচি পালনে বিশেষ ভূমিকা পালন করে। 1948 সালের 4ঠা জানুয়ারি প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এই কর্মসূচি পালনে বিশেষ ভূমিকা পালন করে। 1948 সালের 11 মার্চ রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল পিকেটিং করা অবস্থায় অন্তত 69 জনকে গ্রেপ্তার করা হয়। কখন? 1948 সালের 11 মার্চ রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগান থেকে গ্রেপ্তার করা 69 জনকে। গ্রেপ্তার নির্যাতন প্রতিবাদে ঢাকায় 12 থেকে 15 মার্চ ধর্মঘট পালিত হয়। বাধ্য হয় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? নাজিমউদ্দিন। তখন এই যে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী মানে প্রশ্ন আসতে পারে যে প্রথম পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? নাজিমউদ্দিন, খাজা নাজিমউদ্দিন। 15 মার্চ রাষ্ট্রভাষা পরিষদের সঙ্গে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন। দফাগুলো নিম্নে উল্লেখ করা হলো। দেখো কি প্রথম দফা কী ছিল? বাংলা ভাষার প্রশ্নে গ্রেপ্তারকৃত সকলকে অবিলম্বে মুক্তিদান করা হবে। পুলিশি অত্যাচারের বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং তদন্ত করে একটি বিবৃতি প্রদান করবেন। 3 নম্বরে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলা আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে। 4 নম্বরে পূর্ব বাংলার সরকারি ভাষা হিসেবে ইংরেজি উঠে যাওয়ার পর বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করা হবে। শিক্ষার মাধ্যমও হবে বাংলা। 5 নম্বরে সংবাদপত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। 6 নম্বরে আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। 7 নম্বরে 29শে ফেব্রুয়ারি হতে জারিকৃত 144 ধারা প্রত্যাহার করা হবে। 8 নম্বরে রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত হয় নাই এই মর্মে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে বক্তব্য দেবেন। ঠিক আছে, এই ছিল একটা প্রস্তাব। 1948 সালের 19শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। কখন? 1948 সালের 19শে মার্চ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। 21শে মার্চ রেসকোর্স ময়দানে, বর্তমানে যেটাকে বলে কি আমরা সোহার্দি উদ্যান। ঠিক আছে, খেয়াল রাখবে, প্রশ্ন পরীক্ষা আসে। সোহার্দি উদ্যান বর্তমানে কি মানে রেসকোর্স ময়দানে বর্তমানে কি সোহার্দি উদ্যান, আগে ছিল রেসকোর্স ময়দান। অনুষ্ঠিত জনসভায় তিনি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমর্থনেও তিনি অনুরূপ ঘোষণা দিলে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে এবং আব্দুল মতিনকে অনুসরণ করে সবাই না না বলে তারা উক্তির প্রতিবাদ জানায়। তাহলে বোঝা যায় কি এই যে মোহাম্মদ আলী জিন্নাহ আরেকটা নাম হলে আব্দুল মতিন ছিল। ঠিক আছে, খেয়াল রাখবে ডাক নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেসকোর্স ময়দানে জিন্নাহর ঘোষণার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল।
পরে এক পর্যায়ে পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নিয়েছিল। পূর্ব বাংলার মানুষ এই উদ্যোগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জ্ঞাপন করে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার মাধ্যমে পূর্ব বাংলার জনগণ জাতীয়ভাবে নিজেদের বিকাশের গুরুত্ব উপলব্ধি করে। 1952 সালের 26শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন জিন্নাহর অনুসরণ করে উদ্যোগ পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা প্রদান করেন। তাহলে বোঝা কি দ্বিতীয় মেয়াদে 1952 সালের 26শে জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী কি এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কি খাজা নাজিমউদ্দিন। এর প্রতিবাদে ছাত্র সমাজ 30শে জানুয়ারি ধর্মঘট পালন করে। আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 31শে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। তাহলে বোঝা যায় আব্দুল মতিন পূর্ব বাংলার একজন প্রতিবাদী লোক ছিলেন, হয় শিক্ষক না ছাত্র বা যাই হোক। ফলে আন্দোলন আরও বেগবান হয়। এর সঙ্গে রাজনৈতিক দলগুলো যুক্ত হয়। 4 ফেব্রুয়ারি এই যে 4টা আমি আবার বলছি, এটা বলে 4টা আরবি শব্দ খেয়াল রাখবা। 4টা পয়লা, 2রা, 3রা, 4টা এগুলো হিন্দি শব্দ পরীক্ষা আসে। 4 ফেব্রুয়ারি ঢাকার ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয়। 21শে ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ হরতাল পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেখো এই যে 1952 সালের আমাদের বাড়ার জন্য আব্দুল সালাম, আব্দুল বরকত, আব্দুল জব্বার, শফিউর রহমান, রফিকুদ্দিন আহমেদ এরা ভাষা শহীদ। আমাদের পূর্ব পাকিস্তানের ভাষা শহীদদের নামগুলো মনে রাখতে হবে, কিন্তু এগুলো পরীক্ষা আসে। ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয়। দেশব্যাপী জনমত গড়ে উঠতে থাকে। 1952 সালের 20শে ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় 21শে ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হয়। সমাবেশ মিছিল 1 মাসের জন্য নিষিদ্ধ করা হয়। আমাদের নেতৃত্ব 144 ধারা বহাল করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 21শে ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়, যেটা বর্তমানে এই যে দেখো এটা পড়তে হবে। আমতলা মানে কি, যেখানে এই যে বর্তমান ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে এটি অনুষ্ঠিত হয়। সবাই 10 জন করে মিছিল বের করার সিদ্ধান্ত নেয়। কজন করে? 10 জন করে একটা মিছিল 10 জন সিদ্ধান্ত নেয়। ঢাকা মেডিকেল কলেজের দিক থেকে 144 ধারা বহন করে মিছিল নিয়ে এগিয়ে চলে। সাথে ছিলেন ইডেন কলেজের কামরুন্নেসা গার্লস স্কুল ও বাংলা বাজার গার্লস স্কুল হতে আগত ছাত্রীগণ। তারপরে পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেপ্তার করে, মিছিলে লাঠিচার্জ করে ও কাঁদনে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ গুলিবর্ষণ করলে আব্দুল বরকত, জাব্বার, রফিক সহ আরও অনেকে শহীদ হন, অনেকে আহত হন। ঢাকায় গণহত্যা, ছাত্র হত্যার খবর দ্রুত সারা ছড়িয়ে পড়ে। 22 ফেব্রুয়ারি ঢাকার বিশাল শোক র্যালি বের হয়। সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান শহীদ হন একজন। কখন? 22 ফেব্রুয়ারি। শহীদের স্মৃতি অমর করে রাখার জন্য 23শে ফেব্রুয়ারি ছাত্র জনতা ঢাকা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করে। এই যে প্রথম শহীদ মিনার নির্মাণ করে কখন? 23শে ফেব্রুয়ারি 1952 সালের 23 ফেব্রুয়ারি প্রথম ঢাকা কলেজের সামনে একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে। শফিউর রহমানের পিতা, এই যে শফিউর রহমানের পিতা যে 22 ফেব্রুয়ারি মারা গেছে, ওই দিনই তা উদ্বোধন করেন কে? শহীদ শফিউর রহমানের পিতা। 24 তারিখ পুলিশ উক্ত শহীদ মিনার ভেঙে ফেলে। ঢাকা 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে চট্টগ্রামের কবি মাহবুল আলম চৌধুরী কার্তিক আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে শীর্ষক প্রথম কবিতা রচনা করেন। কে? প্রথম মাহবুল আলম চৌধুরী। এই যে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এই শীর্ষক কবিতা রচনা করেন কে? প্রথম চট্টগ্রামের কবি মাহবুব উল আলম চৌধুরী একটা কবিতা লেখছেন, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। কত সালে? 1952 সালের এই কবিতাটা লিখছে, মানে ভাষা আন্দোলনের প্রতিবাদ জানিয়েছে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বাংলাকে দাবি করা জানিয়ে। মানে 1952 সালের ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের পক্ষে কথা বলছেন। তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতি মিনার কবিতা রচনা করেন। স্মৃতি মিনার কবিতা রচনা করেন তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ, এই ভাষা আন্দোলন নিয়েই। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা সহ বিভিন্ন শহরে ছাত্র, যুবক সহ সাধারণ মানুষ ভাষার দাবিতে আন্দোলনের প্রতি একাত্মতা পোষণ করে বা ঘোষণা করে। পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা পোষণ করে, ঘোষণা মানে কি পোষণ করে। এইসব হত্যাকাণ্ড পূর্ব বাংলার জনগণের মনের ওপর বড় ধরনের প্রত্যেকের সৃষ্টি করে। আব্দুল গফফার চৌধুরী রচনা করেন আমার ভাই রক্তের আঙনে 21শে ফেব্রুয়ারি কবিতা রচনা করেছেন কে? আমি কি বলতে পারি? আব্দুল গাফফার চৌধুরীর আজও কবিতা মনে পড়ে এবং প্রতি বছর এটা বাজানো হয়। আব্দুল গাফফার চৌধুরীর রচনা করেন
আমার বা রক্ত লাগান 21 ফেব্রুয়ারি আমি কি বলতে পারি, চমৎকার সুন্দর কবিতা, তোমরা ভালোভাবে এই কবিতাটা শিখে নেবে। সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ রচনা করেন, সুর করেন ওরা আমার মুখের ভাষা কাড়ে নিতে চায়। নিজে লেখছে, নিজের রচনা বা সুর করছে, সুর দিছে কে? আব্দুল লতিফ। কি লেখছে? ওরা আমার মুখের ভাষা কাড়ে নিতে চায়। পরীক্ষা আছে কিন্তু এগুলো, ওরা আমার মুখের ভাষা কাড়ে নিতে চায়। এই সঙ্গীত রচনা করছেন কে? প্রথমে কবিতা, পরের সঙ্গীত। রচনা করছেন আব্দুল লতিফ এবং সুর করছেন আব্দুল লতিফ নিজেই। এবং তোরা ঢাকার শহরের রক্তে বাসাইলির মতো সঙ্গীত, এই দুইটা। মনির চৌধুরী জেলে ভাষা রচনা করেন কবর নাটক। এই সেই মনির চৌধুরী, একজন বিখ্যাত বাংলাদেশের কবির, নাট্যকার কবি ছিলেন মনির চৌধুরী। তাকে মেরে ফেলা হয়, যদিও এই যে কি এর পরে, স্বাধীনতার পরে 1969 সালে জহির রায়হান রচনা করেন আরেক ফাল্গুন উপন্যাসটি। এই মনির চৌধুরী জহির রায়হান কিন্তু তারা ভাই, শহীদুল্লাহ কায়সার, মানে মনির চৌধুরী আলাদা একজন, শহীদুল্লাহ কায়সার আর জহিরুদ্দিন মোহাম্মদ বাবা কি, আরে এটা মিস্টেক হয়ে গেছে। মনির চৌধুরী জেলে ভাষা রচনা করেন কবির নাটক। মনির চৌধুরী জেলে ভাষা রচনা করেন কবর নাটক। পরে 1969 সালে জহির রায়হান রচনা করেছিলেন আরেক ফাল্গুন উপন্যাসটি। ভাষা আন্দোলনের কেন্দ্র করে পূর্ব বাংলায় শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা, পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। বাংলা জাতীয়বাদের অস্তিত্বনা মূলধারার রাজনৈতিক আদর্শ হিসেবে গুরুত্বপূর্ণ স্থান করে নেয়। 1948 সালে সুচিত রাষ্ট্রভাষা আন্দোলন 1948 থেকে 1952 সালে প্রতিবাদ রক্তক্ষয়ী সংগ্রাম রূপ লাভ করে। ফলে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নিজেদের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি নিয়ে পূর্ব বাংলার বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠী মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস ও আত্মপ্রত্যয় খুঁজে পায়। 1952 সালের ভাষা আন্দোলনের পর 50-এর দশকব্যাপী ছিল আমাদের আত্মনিয়ন্ত্রণ, অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল। ভাষা আন্দোলন পরবর্তীকালে সকল রাজনৈতিক আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল। এই আন্দোলন এদেশে মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। পাকিস্তানি শাসক পর্বে এটি বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন। জাতীয় মুক্তির প্রথম আন্দোলন কোনটি? বাঙালির ভাষা আন্দোলন। দেখো, এই প্রথম শহীদ মিনার এরকম যেটা নির্মাণ করা হয়েছিল। তারপর জাতীয়বাদের উন্মেষ। পশ্চিম পাকিস্তানে পাঞ্জাবি শক্তির বিপরীতে পূর্ব পাকিস্তানে জাতীয় সংহতির জন্য জাতীয়বাদের ধারণা জরুরি হয়ে পড়ে। যেহেতু হিন্দু মুসলমান নির্বিশেষে আমাদের বেশিরভাগ মানুষ বাঙালি, কাজেই বাঙালি জাতীয়বাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে ঐক্যবদ্ধ করে। তাদের দেশের অন্য ভাষা জাতির মানুষও যোগ দেয়। নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে ভাষা, সংস্কৃতির সম্পর্ক এবং গুরুত্ব পূর্ব বাংলার মানুষের কাছে অধিকার স্পষ্ট হয়ে ওঠে। বাঙালি হিসেবে নিজেদের আত্মপরিচয়, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করতে থাকে। ভাষাকেন্দ্রিক এই ঐক্যই জাতীয়বাদের মূল ভিত্তি রচনা করে, যা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। 1953 সাল থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়ে আসছে। 1953 সাল থেকে, মানে যে 21শে ফেব্রুয়ারি আমরা বলি শহীদ দিবস, এটা 1953 সাল থেকে পালন করা আসছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি খালি পায়ে হেঁটে শহীদ মিনারে আমরা ফুল অর্পণ করে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়, যাকে ইংলিশে বলা হয় কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এটা কিন্তু ইংলিশে প্যারাগ্রাফ বসে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। পৃথিবীতে 7,000-এরও বেশি ভাষা আছে। এসব ভাষার মানুষ সেই থেকে বাংলাদেশের শহীদ দিবসের গুরুত্ব উপলব্ধি করে নিজেদের ভাষার মর্ম নতুনভাবে বুঝতে শিখেছে। আমাদের দেশে বাংলাভাষীদের পাশাপাশি বিভিন্ন ভাষা ও সংস্কৃতির নৃগোষ্ঠী রয়েছে। সরকার সকল নৃগোষ্ঠীর ভাষা সংস্কৃতির সংরক্ষণ এবং উন্নয়নে
সচেষ্ট হয়ে মাতৃভাষায় আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে। পরিচ্ছেদ দেখো 1.2 বাঙালি জাতীয়বাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা। পাকিস্তানের মোট জনসংখ্যার 56% বাঙালি। চিন্তা করছো, পাকিস্তানের মোট জনসংখ্যার 56% কি বাঙালি হওয়ায় রাষ্ট্রভাষা পরিচালনা, প্রশাসনিক দায়িত্ব পালন, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার ভোগসহ সর্বক্ষেত্রে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃত্ব শুরু করে। বাঙালি তথা পূর্ব বাংলার সাধারণ মানুষ সকল ক্ষেত্রে বঞ্চিত হতে থাকে। ধীরে ধীরে রাজনৈতিক তৎপরতার মধ্যে দিয়ে মানুষ বঞ্চনার ব্যাপারে সচেতন হতে থাকে। তারপরে আওয়ামী মুসলিম লীগ গঠন। পাকিস্তান প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মুসলিম লীগ বাঙালিদের প্রতি বৈষম্য শুরু হয়। ফলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তানে বাঙালিদের স্বপ্নভঙ্গ হয়। দ্বিজাতি তত্ত্ব কি? মানে এক রাষ্ট্রের দুই নিয়ম। এরা পাবা প্রশ্নবিতে পড়লে আর ক্লিয়ার হয়ে যাবা। এই প্রেক্ষাপটে পূর্ব বাংলার প্রগতিশীল গণমানুষের নেতৃত্ব বাঙালির অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগ মুসলিম লীগ জন্ম নেয়। 1949 সালের 23শে জুন ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ মুসলিম লীগ গঠন করা হয়। কথা হলে তাহলে আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় 1949 সালের 23শে জুন। খেয়াল রাখবা, 1949 সালের 23শে জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের প্রতিষ্ঠাকালে সভাপতিত্ব দায়িত্ব গ্রহণ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। অনেক পরিচিত মুখ আব্দুল হামিদ খান ভাসানী, একজন নামকরা রাজনীতিবিদ। সাধারণ সম্পাদক টাঙ্গাইলের শামসুল হক, যুগ্ম সম্পাদক হন শেখ মুজিবুর রহমান। শুরুতে দলটি বাঙালিদের স্বার্থে একটি বিস্তৃত কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে প্রাদেশিক স্বায়ত্তশাসন, জনগণের সার্বভৌমত্ব, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান, পাট ও চা শিল্প জাতীয়করণ, বিনা ক্ষতিপূরণে জমিদারি ব্যবস্থা উচ্ছেদ, কৃষকদের মধ্যে ভূমি বন্টন, সমবায়ভিত্তিক চাষাবাদ ইত্যাদির দাবি বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব দাবি উত্থাপনের কারণে দলটি দ্রুত পূর্ব বাংলার জনগণের কাছে প্রিয় হয়ে ওঠে। 1955 সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকার প্রতিফলন ঘটানোর জন্য পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এর নাম পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ করা হয়। তাহলে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ করা হয় 1955 সালে। ফলে ধর্ম পরিচয় নির্বিশেষে সকল বাঙালি জাতীয়তাবাদের ধারায় অংশগ্রহণের সুযোগ পায়। এ সময় দলটি পূর্ব বাংলার জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সকল স্বার্থ রক্ষায় একদিকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখে, অন্যদিকে সংসদ ও প্রাদেশিক সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সোচ্চার হতে থাকে। তাহলে আজকে আমরা তোমাদের এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে সবাই সাথে আলোচনা শুরু করবো। সুন্দর ক্লাসে দেখো, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকো আর আমাদের সাথে থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।